আজকের নরওয়েতে আপনারা শোক সভা করছেন। এই শোক সভা আয়োজনে এবং যারা এখানে সম্পৃক্ত তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ইতিহাস থেকে যতই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, আমি জানি আমাদের প্রবাসী বাঙালি এবং দেশে যারা প্রত্যেকেই তত বেশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছেন। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে যখন এই পরাজিত শক্তির দোসর হয়ে যারা আমাদের ইতিহাস বিকৃতি করে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন, সেই অর্জনটাকেই ধ্বংস করতে চায়, বিজয়ের স্মৃতিচূর্ণ মুছে ফেলতে চায়। এর থেকে দুঃখজনক আর কিছুই নয়। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যার শুধু যে রাষ্ট্রপতিকে না হত্যা তা নয়, এই হত্যা ক্ষমতার লোভে শুধু রাষ্ট্রপতিকেই হত্যা করে নাই, একটা পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, একটা ইতিহাস ধ্বংস করা, স্বাধীনতার বিজয়কে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, লাখো শহীদের রক্তকে অস্বীকার করা, লাখো মা বোনের যে আত্মত্যাগ তাকে অস্বীকার করা। আগস্ট মাসটাই আমাদের জন্য একটা মনে একটা কষ্টের মাস। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে হত্যা করা হয়। 21শে আগস্ট 2004 সাল আমাকে হত্যার উদ্দেশ্যে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সেই দিন প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা হয়। অথচ আমরা সেখানে যে র্যালি করছিলাম, যে সভা আমাদের, সেটা ছিল সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। সিলেটে হযরত শাহজালালের দরগায় ব্রিটিশ হাই কমিশনার গিয়েছিলেন, সেখানে তাকে বোমা মারা হয়, গ্রেনেড মারা হয়, প্রায় 9 জন মানুষ সেখানে মারা যায়, অনেকে আহত হয়। এই হত্যা এবং এই গ্রেনেড হামলা একজন ডিপ্লোম্যাটের উপর, তারই প্রতিবাদে আমরা এই র্যালি করেছিলাম যে সন্ত্রাস জঙ্গিবাদ আমাদের দেশে আমরা চাই না, আমরা শান্তি চাই। আর সেই শান্তির র্যালি করতে যেয়ে, মিছিল করতে যেয়েই আমাদের গ্রেনেড হামলার শিকার হতে হয়। আইভি রহমান সহ আমরা আমাদের 22 জন নেতাকর্মী, 2 জন অজ্ঞাতনামা, তাদেরকে যেমন সেখানেই মারা যান, এর পরবর্তীতে আহত অনেকেই মারা গেছে। আর প্রায় 1000 মতো নেতাকর্মী আহত, তার মধ্যে প্রায় 500 নেতাকর্মীর অবস্থা খুবই খারাপ ছিল। এখন আমাদের অনেক কর্মীরা আছে যারা সেই স্প্লিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। 5ই আগস্ট সেই দিন আরেকটা ঘটনা ঘটে। জুলাই মাসে কোটা আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা যখন আন্দোলন করতে থাকে তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি। 14 জুলাই পর্যন্ত এই ছাত্ররা আন্দোলন করছে, পুলিশ তাদের সহযোগিতা করছে, আমরা সহযোগিতা করছি, তাদের কি দাবি দেওয়া সব আমরা মেনে নিলাম। তারপরে শুনি না, ও তো হবে না, 9 দফা। আবার সেই 9 দফায় সাথে সাথে চলে আসলো 1 দফা। 15 জুলাই থেকে যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, মেট্রো রেল, বিটিভি, আমাদের সড়ক ভবন, সেতু ভবন থেকে শুরু করে সারা বাংলাদেশে আগুন জ্বালানো এবং হত্যাকাণ্ড শুরু হলো। আপনারা কি চিন্তা করতে পারেন, 460টা পুলিশ স্টেশনে আগুন দেওয়া থেকে শুরু করে এখনও কাজ নেই, প্রতিদিন একটা ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ড যখন হলো, যখন এই আবু সাইদ এবং মুগ্ধ মারা গেল, আমি কিন্তু সাথে সাথে, এটা 16 তারিখের ঘটনা, 17 তারিখে মিটিং ডাকলাম, আমি সিদ্ধান্ত নিলাম সেখানে আমরা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দেবো কীভাবে এদেরকে মারা হলো। সেই ব্যবস্থা আমরা নিলাম এবং জুডিশিয়াল এনকোয়ারি আমি করে দিলাম, করে হাইকোর্টের উচ্চ আদালতের হাইকোর্টের একজন বিচারক দিয়ে আমরা এবং তার সঙ্গে আরও সদস্য দিয়ে আমরা কমিশন করে দিলাম, এনকোয়ারি কমিশন কাজও শুরু করেছিল। কিন্তু লাশ পড়া কিন্তু আর থামে না।
যতই আমরা ধৈর্যের পরিচয় দিই ততই দেখে আরও বেশি। আপনারা লক্ষ্য করবেন যে এই ছাত্র মারা গেছে বেশিরভাগই কিন্তু বুলেটে। 7.62 বুলেট পুলিশ ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, বিডিআর ব্যবহার করে না। তাহলে এই বুলেট আসলো কোত্থেকে বা এভাবে তাদেরকে হত্যা করা হলো কেন? আর পিটিয়ে পিটিয়ে হত্যা করা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, চাপাতি, লাঠি, রামদা এগুলি হাতে নিয়ে এসে আক্রমণ, এই ঘটনার সূত্রপাত। এবং 15ই জুলাই থেকে যখন এরকম একটার পর একটা ঘটনা, তখন আমি অবশ্য একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে পদত্যাগ করবো, কিন্তু পদত্যাগ আমি করিনি, করতে পারিনি, করা হয় নাই। তার আগে এমন অবস্থার সৃষ্টি করলো, আমি দেখলাম যে আমি চাই না আমি সেই গণভবন আক্রমণ করবে, গণভবনের দিকে যখন এরকম চাপাতি সব লাঠিসোঁটা নিয়ে আসা, তখন যদি গুলি চালায় বহু মানুষ মারা যায়, তা আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাই না। যাও, সেখান থেকে আমি সরে আসলাম, সরে আসতে বাধ্য হলাম মানুষের জীবন বাঁচাতে, কিন্তু সেটা তো হলো না। ওই দিনও আমাদের বহু নেতাকর্মী, পুলিশ, সাধারণ মানুষ মারা গেল। তারপর থেকে আরও বেশি শুরু হলো। এরপর থেকে যে আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে যে অত্যাচার, মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার, নারী, শিশু, বয়োবৃদ্ধ কেউ বাদ গেল না, নারী ধর্ষণ, নির্যাতন প্রতিনিয়ত ব্যাপার। বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, গণতন্ত্র তিরোহিত। বাংলাদেশে আজকে জনগণের কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই, আমাদের কোনো আইনের শাসন নাই, গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে লুপ্ত, নারীর প্রতি ভয়ানক, শিশু, নারী, বালিকাদের ধর্ষণ প্রতিদিনের ব্যাপার। আর এমন কোনো দিন নাই এখন পর্যন্ত, সেই দিন আমাদের যুবলীগের এক কর্মীকে মেরে 7 টুকরো করা হয়েছে। ওই দিন আরেকটা ঘরে ঢুকে তাকে গুলি করে মারা হলো। এমনকি ছোট কিশোর 16 বছর, সে কেন ছাত্রলীগের মিছিল গেল, তার পাটা কেটে ফেলে দেওয়া হলো, কারো হাত কেটে, চোখ তুলে। জঘন্য একটা ঘটনা বাংলাদেশে এখন প্রতিনিয়ত চলে যাচ্ছে। মানবাধিকার সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। এই ডক্টর ইউনূস অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যখনই ক্ষমতা এসেছে, তখন থেকে যেন এই হত্যাকাণ্ডের মাত্রা আরও বেড়ে গেল। এবং সমস্ত জেলখানা থেকে যত জঙ্গি, সন্ত্রাসী যাদের আমরা গ্রেপ্তার করেছিলাম, হলি আর্টিজেন, 21 গ্রেনেড হামলা থেকে শুরু করে 10টা অস্ত্র চোরাকারবারি মামলা থেকে শুরু করে এই জঙ্গির সাথে, জঙ্গিবাদ এবং ফ্যাসিবাদের সাথে জড়িত সবাইকে আমরা যাদের গ্রেপ্তার করেছি, শাস্তি দিয়েছি, সাজাপ্রাপ্ত আসামি, যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত আসামি, তাদের সবাইকে সে মুক্ত করে দিয়ে বাংলাদেশ দেশটাকে একটা জঙ্গি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এর ফলটা হলো কি, লাগামহীনভাবে কি মব সন্ত্রাস, জনগণের কি সবই কিন্তু তাদের নির্দিষ্ট লোক, এবং তারা ডাকাতি, ছিনতাই, বাড়ির মধ্যে ঢুকে লুটপাট, মানুষের কোনো নিরাপত্তাই আজকে বাংলাদেশে নাই। নিপীড়ন, অত্যাচার চলছে, তার উপর আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে, এমনকি ছেলেকে পায়নি, মাকে খুন করে ফেলছে, নামাজের উপর বিছনায়ও তাকে হত্যা করা হচ্ছে, আগুন দিয়ে ঘর পোড়াচ্ছে, মা চাচি 2জন মারা গেল, বাবাকে এমন মারলো যে তা এমন ফ্যামিলি আছে তার পরিবার সব বাবা ভাই সব শেষ, শুধু এক মা আর একটা মেয়ে বেঁচে গেছে। এইরকম বিভৎস অবস্থা আজকে বাংলাদেশে। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপরে চরম অত্যাচার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যাচ্ছে না, এমনকি সুফিবাদী যারা একটু শান্তিপূর্ণ, মুসলিম, আপনার কাদিয়ানি, আমাদের গ্রুপ, তাদের উপরেও আক্রমণ, মাজার টাজার ভেঙে টেঙে তাদের শেষ করে দিচ্ছে। মনে হচ্ছে যেন ইউনূসের ক্ষমতা দখল এবং ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের জন্য একটা চরমভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এখন পর্যন্ত অব্যাহত। কোনো মানুষের জীবনে শান্তি নিরাপত্তা বলে কোনো কিছু নেই। আমাদের সামনে এখন উপায়টা কি? আমি বলবো সমস্ত আমাদের স্বাধীনতা সপক্ষের, গণতান্ত্রিক, প্রগতিশীল, যারা অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকে ইউনূসের অবস্থাটা কি আমি আপনাদেরকে, যেহেতু আপনারা ওখানে আছেন, চাই, আমার মনে হয় তার কিছু গুণের কথা না বললেই নয়। যেমন আমি সরকার গঠন করার পর 2008 নির্বাচনে জয়ী হয়ে 2024 পর্যন্ত যে রাষ্ট্র দায়িত্ব পালন করেছি, 2021 সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশে আমি
মানুষের মাথাপিছু আয় আমি 5 গুণ বৃদ্ধি করেছি। প্রবৃদ্ধি 6.25% আমি বৃদ্ধি করেছি, যেটা ছিল 2023 সালে। 24 সালে অবশ্য 6.7 আমার ছিল, প্রায় 3.3% আমার বৃদ্ধি। বাজেটের আকার আমি 12 গুণ বৃদ্ধি করেছিলাম। বাজেটের আকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি 13 গুণ বৃদ্ধি করেছি। বৈদেশিক মুদ্রা রিজার্ভ 36 গুণ বৃদ্ধি করেছি। রপ্তানি আয় 5 গুণ বৃদ্ধি করেছি। বার্ষিক রেমিটেন্স 6 গুণ বৃদ্ধি করেছি। বৈদেশিক বিনিয়োগ FDI 5 গুণ আমি বৃদ্ধি করি। একজন কৃষি শ্রমিক বা দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, তারা দিনে যা কামাই করত, তাদেরও আয় রোজগার 3 গুণ বৃদ্ধি পেয়েছিল। ওই টাকা দিয়ে তার সংসারের খরচ, দিনে 3 বেলা খাবার, তারপর তার কাছে টাকা বাঁচত। শ্রমিকের মজুরি আমি 9 গুণ বৃদ্ধি করে দিয়েছিলাম। দারিদ্র্যের হার যা 2006 সালে 41.51 ছিল, আমি তা 18.7 ভাগে নামিয়ে আনি। অতি দারিদ্র্যের হার যেটা 25.1 ভাগ ছিল, সেখান থেকে 5.6 ভাগে নামিয়ে আনি। সাক্ষরতার হার যা 45 ভাগ ছিল, 78.8 ভাগে বৃদ্ধি করি। কারিগরি শিক্ষা আমি 22 গুণ বৃদ্ধি করি। মানুষের যেন তাদের সুস্বাস্থ্য রক্ষা, তাদের দিকে তাকানো, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা, তাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। 30 প্রকারের ঔষধ আমরা বিনামূল্যে দিতাম। খাদ্য নিরাপত্তা দিয়েছি, সেই সাথে সাথে সুপেয় পানির ব্যবস্থা সারা বাংলাদেশে, যা মাত্র 55 ভাগ ছিল, আমি 98.8% বৃদ্ধি করেছি। স্যানিটারি ল্যাট্রিন আমাদের মাত্র 2006 সালে মাত্র 43.28 ছিল, আমি 97.32 ভাগ বৃদ্ধি করেছি। মানুষের আয়ুষ্কাল পর্যন্ত 59 বছর থেকে 73 বছর আমি বৃদ্ধি করি। শিশু মৃত্যু হার 1000-এ 84 ছিল, আমি সেখানে 21 জনের আমি আনি। মাতৃমৃত্যু হার প্রতি লাখে 360 জন ছিল, সেখান থেকে আমরা 150 জনে নামিয়ে এনেছিলাম। বিদ্যুৎ উৎপাদন 100% বৃদ্ধি করে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই, 100% বিদ্যুৎ সুবিধা পেত। দানাদার শস্য উৎপাদন আমি 4 গুণ বৃদ্ধি করেছি। সেই সঙ্গে মাছ, মাংস, ডিম, সবজি সব কিছু বৃদ্ধি পেয়েছে। একটা সার্বজনীন পেনশনের ব্যবস্থা করেছিলাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়ে আর মানুষের যারা একেবারে হতদরিদ্র, তারা করতে পারে, তাদের বিনা পয়সা যেমন ঘর বাড়ি তৈরি করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। যারা একেবারে বয়োবৃদ্ধ কর্মক্ষমহীন, তাদেরকে আমি বিনামূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল দিতাম। আর 1 কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক আমি পারিবারিক কার্ড করে দিয়েছিলাম। মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারত, ডাল, তেল, চিনি সহ অল্প দামে কিনতে পারত, সেই ব্যবস্থাটা করেছি। বেকার যুবকদের জন্য আমি আধুনিক প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। কম্পিউটার শিক্ষা, কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করা, হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চল, বেসরকারি খাতকে উন্মুক্ত করে কর্মসংস্থান বৃদ্ধি করেছি। বেকার সমস্যা 3 ভাগে কমে গিয়েছিল, তারপরে ওই কোভিডের সময় সেটা 5 ভাগ হয়। তারপরে ওরকম বেকার কেউ ছিল না, কাজ করতে চাইলে করতে পারতো। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে তাদেরকে আমি বিনা জামানতে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে পারবে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণের ব্যবস্থা। প্রবাসী যারা বিদেশে যাবে জমি জমা বিক্রি না করে তার জন্য ব্যাংকের ঋণ নিতে পারে, আমি 400 কোটি টাকা দিয়ে এবং আরও আনুষঙ্গিক টাকা দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে সেই ব্যাংকের মাধ্যমে প্রবাসী যারা যাবে তার জন্য ঋণ নিতে পারে, আবার তার মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারে, আর ফিরে আসতে সেখান থেকে লোন নিতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। আর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্পেশাল ভাতা, উচ্চশিক্ষার জন্য ভাতা, বিনামূল্যে বই, প্রাইমারি পর্যন্ত বৃত্তি, উপবৃত্তি এবং উচ্চশিক্ষার বৃত্তি সব ব্যবস্থা করে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিয়ে আসি। দুঃখের বিষয়, শান্তি নিরাপত্তা আসেনি একজনের। গ্রামীণ ব্যাংকের এমডি পদে ডক্টর মোহাম্মদ ইউনূস চাকরি পেয়েছেন 1990 সালে, 6,000 টাকা বেতন। তারপর তার সম্পদ বেড়েছে। আমি একটু বোধহয় আপনাদের সামনে আজকে বলা দরকার যে আমাদের সকলের জানা উচিত যে কি পরিমাণ সে সম্পদ বাড়িয়েছিল। তার টাকার একটু হিসাব দিই আমি ইউনূসে, সেটা আপনারা একটু নিয়ে নেন।
প্রফেসর ইনুস ট্রাস্ট 72,15,00,000 টাকা, ইনুস ফাউন্ডেশন 6 কোটি টাকা, ইনুস ফ্যামিলি ট্রাস্ট 5,17,00,000 টাকা, ইনুস ব্যক্তিগত অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংকে। এটা 2023 সালের হিসাব বিএফআইউর। এখানে 118 কোটি টাকা তার ব্যক্তিগত। আবার 2006 থেকে 2008 আপনারা জানেন যে 2007 সালে সে ইউনূস একটা দল করতে গিয়েছিল ক্ষমতা দখলের জন্য। 47,89,652 টাকা তার অ্যাকাউন্টে আসে। 2001 থেকে 2011 পর্যন্ত 66 কোটি টাকা। অন্য একটা অ্যাকাউন্টে আবার 77,36,69,000 টাকা পাওয়া যায়। তাছাড়া ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড, সেখানে 11,14,00,000 টাকা এবং তার দুটি অ্যাকাউন্টের নাম্বারও এখানে আছে, AC 73300000339, ব্রাঞ্চ 15। এবং আরেকটি অ্যাকাউন্ট হচ্ছে 90303160,910, সেটা ব্রাঞ্চ হচ্ছে 35। সেখানে 2,52,00,000 টাকা তার রয়েছে। এছাড়া পূর্বাচলে 4,080 কাঠা জমি নিসর্গ নামে একটা রিসোর্ট করেছে। উত্তরায় 5 একর জমি। আবার চট্টগ্রামে 83 কাঠা জমি নিয়েছিল একটা স্কুল করবে, কিন্তু সেই স্কুল আর করা হয়নি। 2022 থেকে 23 ইউনূসের আয়কর এই এক বছরে 3,53,43,000 টাকা তার ব্যক্তিগত। ইউনূসের নামে মামলা ছিল 666 কোটি টাকা কর ফাঁকির মামলা, যেটা রায় বের হওয়ার কথা ছিল ঠিক 6 আগস্ট। তার 5 আগস্ট সে এমন ঘটনা ঘটালো, তারপর ক্ষমতা এসে এই মামলা প্রত্যাহার করে নিল। শ্রমিক কল্যাণ ফান্ড থেকে 25,12,00,000 টাকা সে চুরি করেছিল। যে টাকা শ্রমিকরা যে তার বিরুদ্ধে মামলা করেছিল, সেখানে শ্রমিক নেতাদের ঘুষ দিয়েছিল এবং আইনজীবী তাকেও ঘুষ দেওয়া এবং এমনকি অ্যাটর্নি জেনারেলকেও ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই শ্রমিকের অর্থ আত্মসাতের মামলা তো সে প্রত্যাহার করে নেয়, কিন্তু এর আগে শ্রমিকের কল্যাণ ফান্ডের টাকা তছরূপ করার জন্য শ্রমিক আদালতে শ্রমিকরা যে মামলা করে, সেই মামলায় ইউনূসের 6 মাসের সাজা হয়। ক্ষমতা তো যদিও সে জামিন চাওয়ার পরে জামিন দেওয়া হয়েছিল, তো মনে হয় এটা ভুলই হয়ে গেছিলো, জামিন না দিয়ে তাকে কয়েকদিন অন্তত জেলে পাঠানো উচিত ছিল। যাক, আমরা মানুষের তো প্রতিহিংসা করি না, এই জন্য প্রতিহিংসা পড়ার না, সেই জন্য তাকে আর জেলে যেতে হয়নি। কিন্তু সেই মামলার রায় সহ সে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে। এছাড়া ইউনূস গ্রামীণ ব্যাংকে যারা ট্যাক্স পেয়ার তারা যত টাকা পয়সা দিত, সেটা কখনো গ্রামীণ ব্যাংকে কিন্তু যেত না। গ্রামীণ কল্যাণ ফান্ড নামে একটা ফান্ড করে গ্রামীণ ব্যাংকের টাকা সেখানে সরিয়ে দিত। আবার ওই ফান্ডের থেকে 2% সুদে গ্রামীণ ব্যাংকে টাকা লোন দিত। অথচ টাকা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের NGO, বিভিন্ন দেশের ট্যাক্স পেয়ার তারা দিত কিন্তু গ্রামীণ ব্যাংকের জন্য। কিন্তু ইউনূস নিজস্ব একটা অ্যাকাউন্ট করলো গ্রামীণ কল্যাণ ফান্ড নামে, কিন্তু সেই কল্যাণ ফান্ডে আবার তার কাছে আয়কর যে পেত, সরকারি যে ট্যাক্স সে যে ফাঁকি দিয়েছে, সে গ্রামীণ কল্যাণ থেকে 671,11,76,322 টাকা, গ্রামীণ টেলিকম ট্রাস্ট 209,98,57,738 টাকা, গ্রামীণ শক্তি 57,25,190 টাকা এবং গ্রামীণ টেলিকমের সমস্ত ট্যাক্স সে ফাঁকি দেয়। মামলা হয়, তার বিরুদ্ধে সে রিট করে। আবার তার বিরুদ্ধে যে রেফারেন্স মামলা, সেগুলি ছিল গ্রামীণ কল্যাণ ফান্ড 159,67,95,326 টাকা, গ্রামীণ টেলিকম 3,03,67 টাকা, গ্রামীণ ট্রাস্ট 1,07,00,000
22,664 টাকা। গ্রামীণ কৃষি ফাউন্ডেশন 3,52,23,097 টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত 12,46,72,608 টাকা। গ্রামীণ উদ্যোগ 63,26,270 টাকা। গ্রামীণ মৎস্য পশু সম্পদ 1,82,00,000 পশু সম্পদ ফাউন্ডেশন। গ্রামীণ মৎস্য পশু সম্পদ ফাউন্ডেশন 1,82,18,763 টাকা। গ্রামীণ সামগ্রী 7,42,274 টাকা। গ্রামীণ ডানন ফুডস লিমিটেড 14,230 টাকা। গ্রামীণ বাইটেক লিমিটেড 8,18,467 টাকা। গ্রামীণ শক্তি 47,85,72,308 টাকা। গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড 19,73,985 টাকা। গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড 1,69,09,023 টাকা 9,023 টাকা। মোট রিট মামলা এবং রেফারেন্স মামলা নিয়ে 38টি প্রতিষ্ঠানের কর ফাঁকি মামলা। সব মামলা ক্ষমতা এসে প্রত্যাহার করে নিয়েছে, 1 টাকাও ট্যাক্স দেয় নাই। আর এতে জড়িত আয়কর ফাঁকির পরিমাণ হলো 1,111,49,112 টাকা। আমি আবার বলি, 1,111,7,49,112 টাকা কর ফাঁকি মামলা সে ইতিমধ্যে প্রত্যাহার করে নিয়েছে। এবং গ্রামীণ ব্যাংকের যে শেয়ার, পাবলিক শেয়ার ছিল, সেই শেয়ারটাও সে নিয়ে গেছে। অথচ সে কিন্তু গ্রামীণ ব্যাংকের কিছুই না, কিন্তু গ্রামীণ ব্যাংকের নাম, সম্পদ, গ্রামীণ সেখানে ইউনুস সেন্টার বানিয়ে সবই সে ব্যবহার করছে সমানে, সম্পূর্ণ ইলিগালভাবে। এবং সেই ট্যাক্সও সে 5 বছরের ট্যাক্স দেওয়া লাগবে না, সেটাও মাফ করে নিয়ে গেছে। এইভাবে সে জনগণের টাকা ফাঁকি দিয়ে তার অর্থ সম্পদ, এর বাইরে আমেরিকায় তার গ্রামীণ আমেরিকান ব্যাংক, ল্যাটিন আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশ, ইউরোপ, ফ্রান্স থেকে শুরু করে ফ্রান্সে নাকি খুব ভালো বিলাসবহুল তার ফ্ল্যাটও আছে। পৃথিবীর বিভিন্ন দেশে সে যে সম্পদের পাহাড় গড়ে রেখেছে। একটু প্রশ্ন হলো যে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার তার বিদেশে, আর দেশে যে তার এত শত কোটি টাকা, 6,000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি হয়ে ঢুকে সরকারি বেতন পেয়ে এত টাকা কিভাবে বানিয়েছিল? যখন তার গ্রামীণ ব্যাংকে যখন অডিট শুরু হলো, বাংলাদেশ ব্যাংকে যখন তদন্ত শুরু করলো, তখনই তার মাথা গরম হয়ে গেল। যদিও আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পদ সে ছাড়তে চায়নি। গ্রামীণ ব্যাংকের আইনে আছে 60 বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে। কিন্তু সেই আইন ভঙ্গ করে 10 বছর অতিরিক্ত ছিল, যখন তার বয়স 70-এর উপরে। যখন বাংলাদেশ ব্যাংক তাকে বলল যে আপনি এটা থাকেন, এটা বেআইনি, আপনার এই পদ ছাড়তে হবে, তখন সে মামলা করে। এই মামলা করে করে কিন্তু সময় কাটিয়ে দেয়, এবং এই দুটো মামলা সে হেরে যায়। তখন সে ক্ষিপ্ত হয়ে ওঠে। আমার খুব অবাক লাগে যে লোকটা আইন ভঙ্গ করে 10টা বছর একটা এমডি পদ আঁকড়ে ধরে আছে, সে আবার হিলারি ক্লিন্টনকে দিয়ে ফোন করায়, শেরি বেলারকে দিয়ে ফোন করায়, বিভিন্ন যে সে থেকে লোক আন্তর্জাতিকভাবে তদবির করে বেড়ায়। মানুষ কিভাবে করে বলতে পারেন? একটা আইন নাই, বেআইনিভাবে একটা এমডির পদ ধরে রাখা। তো এই লোকটা কতটা স্বার্থপর, কতটা লোভী, অর্থ সম্পদ লোভী, সেটা আপনারা একবার চিন্তা করেন। আজকে গ্রামীণ ব্যাংক ইউনুস চলে যাওয়ার পরে আমরা একটা ডিসিপ্লিনে নিয়ে এসেছিলাম, আর এখন অবস্থা কি? গত পরশুদিন আমি কথা বললাম বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে, গতকালকেও কথা বললাম। গ্রামীণ ব্যাংকে যারা লোন নিয়েছে
তাদের পথে বসিয়ে দিচ্ছে। সুদের হার বেড়ে গেছে, আর সেই সুদ দিতে পারে না বলে তাদের হালের গরু, জমি, জিরেত, ঘর বাড়ি যা আছে জমি সব নিয়ে নেয়। এই হলো অবস্থা। হ্যাঁ, আমি তো জানতাম না যে লোকটা এতটা ক্ষমতা লোভী আর এইভাবে মানুষকে চুষে খাবে। এইভাবে একটার পর একটা সে অন্যায় করে গেছে, আমরা অথচ তাকে কখনো কিছু বলিনি। আর বিশ্বব্যাপী এমন একটা ভাব দেখেছে যে গ্রামীণ ব্যাংকটা তার নিজের করা, এবং এই মিথ্যে কথা বলে, কারণ এটা কিন্তু গ্রামীণ ব্যাংক তার নিজের করা না। স্বাধীনতার পর ভূমিহীন মানুষকে সহযোগিতা করা যায়, কীভাবে সহযোগিতা করা যাবে, এটার উপরে গবেষণা করতে নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ব্যাংকের থেকে টাকা দেওয়া হয়। তবে এ টাকা কেউ বন্ধ করেনি, গবেষণাটা চলমান ছিল। এমনকি সত্যি কথা বলতে কি, জিয়াউর রহমান, এরশাদ যে যখনই ক্ষমতা এসছে এই গবেষণা বন্ধ করেনি কখনো। জেনারেল এরশাদ ক্ষমতা এসে একটা অর্ডিন্যান্স জারি করে 1983 সালে। এই অর্ডিন্যান্সের মাধ্যমেই এই গ্রামীণ ব্যাংকটা চলতে শুরু করে, এবং তখন ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। সে ওই প্রজেক্টের সাথে কাজ করেছে কিছুদিন, আর এখানে খণ্ডকালীনভাবে কাজ করত। এরপর 1990 সালে সে পরিপূর্ণভাবে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পায়। কিন্তু বারবার বয়স চলে যাওয়ার পরেও সে আর ওই পদ ছাড়েনি। কেন ছাড়েনি? এই যে টাকার যে হিসাবটা দিলাম, আপনারা বুঝতে পারেন এত টাকা বানানোর যেটা সুযোগ, আর গরিবের রক্ত শুষে খেয়ে যে অর্থ সম্পদ বানানো, এই লোভটা সে ত্যাগ করতে পারেনি। কিন্তু আমাকেও সে বোকা বানিয়েছে, কারণ আমার কাছে যখন আসতো, ওই যে খণ্ডকালীন ছিল তখন এসছে আমাদের পরিচিত কয়েকজনের সাথে, আমি ভাবতাম হ্যাঁ গরিব এত সাহায্য পায়, তাকে দিতে হবে কিছু। গ্রামীণ ব্যাংকের টাকা যে গ্রামীণ কল্যাণ ফান্ড যে সরিয়ে নিয়ে সে আমাকে এসে বললো 98 সালের কথা, যে গ্রামীণ ব্যাংকের টাকা নেই, দিতে পারছে না, বন্যার জন্য হপ্তা তুলতে পারেনি। আমি সরল বিশ্বাসে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার আরও 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমি যখন প্রাইম মিনিস্টার তখন দিলাম। আবার আমাকে বললো যে আমি যখন আমাদের ডিজিটাল ফোন ছিল না, সব অ্যানালগ, আমি সব ফোন ডিজিটাল করলাম, আর মোবাইল ফোন টেন্ডার দিয়ে সকলকে দেবো। ডক্টর ইউনূস এসে খুব হাত ধরাধরি করলো আমাকে। তা আমি বললাম যে ঠিক আছে। আমাকে বললো যে গ্রামের মেয়েদেরকে ফোন দেবে, সেই ফোন থেকে তারা অর্থ উপার্জন করবে। আমার দুর্বলতাটা ছিল যে গ্রামীণ গরিব মানুষের জন্য কেউ কিছু করলে তাকে সব রকম সাহায্য করা। আমি তাকে ব্যবসাটা দিলাম। রেলওয়ে ফাইবার অপটিক্স তাকে ব্যবহার করার সুযোগ করে দিলাম। ডিপোজিট টাকা বললো যে আমার কাছে টাকা নেই, কোত্থেকে দেবো, আমরা সরল বিশ্বাসে সেটাও ব্যবস্থা করে দিলাম। সবথেকে বেশি সুবিধা গ্রামীণ ফোনকে আমরা দিয়েছিলাম। আরও 2-3টে কোম্পানি যারা পেয়েছিল তারা কিন্তু অত সুবিধা পায়নি। আমাকে সে বললো ক্ষুদ্র ঋণটা ইন্টারন্যাশনালি সেরকম অ্যাকসেপ্টেবল না, আপনি যদি আমি সেমিনার করবো, আপনি যদি সেমিনারে আসেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে, তখন হিলারি ক্লিন্টনও আসবে, আর ইয়েও আসবে, ফ্রান্সের কুইন সোফিয়া আসবে। পসিবলি 97 সালে হবে অথবা 98, এরকম একটা সময়, ওয়াশিংটনে। আমি সরল বিশ্বাসে যে ইউনূসের পক্ষে অনেক ভালো ভালো কথা বলে তাকে একবার হাইলাইট করে দিয়ে আসলাম। কিন্তু যখন তার এমডি পদ থেকে যাবার সময়, তখন তার মাথা খারাপ হয়ে গেল। সবাইকে তো টেলিফোন শুধু করানো না, আমেরিকান অ্যাম্বাসেডর তখন যারা ছিল আমার অফিসে এসে আমাদের অফিসারদেরকে বলতো ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে এমডি পদ থেকে সরালে পদ্মা সেতুর টাকা বন্ধ হয়ে যাবে। আমার অফিসার এসে আমাকে বলতো যে ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দেবে। তা বললাম যে ওয়ার্ল্ড ব্যাংকটা একটা আলাদা প্রতিষ্ঠান, আমরা তো তার পার্টনার, আমাদের জন্য যে টাকা স্যাংশন হবে সেটা বন্ধ করে কীভাবে? আইনত বন্ধ করতে পারে না। কিন্তু দেখা গেল ঠিকই তাই। পদ্মা সেতুর টাকা সে যখন গ্রামীণ ওয়ার্ল্ড ব্যাংক ছিল লিডিং রোল তার ছিল। ওয়ার্ল্ড ব্যাংক যখন সরে গেল তখন এডিবি, জাইকা সবাই সরে গেল।
কোনো লোকের মধ্যে যদি দেশপ্রেম থাকে, কোনো লোকের যদি দেশের উন্নয়নের জন্য এতটুকু চিন্তা থাকে, সে কি পারে? এই পদ্মা সেতু 22টা জেলার মানুষের ভাগ্যের সাথে জড়িত। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের জিডিপি 2% বেড়ে গেছে, আর সেই সেতু করতে দেবে না, বন্ধ করলো টাকা। অনেক চেষ্টা করা হলো, তারপরে আনলো আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। শুধু আমি না, রেহানা, ডক্টর মশিউর রহমান, আমার মন্ত্রী, সচিব, আরও কারা সবার নামে ওয়ার্ল্ড ব্যাংক, কানাডা ফেডারেল কোর্টে মামলা করলো। কিন্তু সেই মামলা তদন্ত করার পরে কোর্ট বলে দিল ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ মিথ্যা, ভুয়া, এখানে কোনো রকম টাকা, কোনো রকম দুর্নীতি হয় নাই। কারণ টাকাই তো ছাড় করেনি, দুর্নীতি হবে কোত্থেকে? কিন্তু এই মিথ্যা অপবাদটা আমাদের উপরে দিয়ে মামলা দিল। তো এই হলো ডক্টর ইউনূসের গুণগান। আমি ইচ্ছে করে আজকে এই জন্য বললাম যে আপনারা যে জায়গায় আছেন সেখানে বোধহয় এই কথাগুলি শোনা দরকার। তারপরে তার ক্ষমতার জন্য সে যে উন্মাদ হয়ে গেল, এবং এই আন্দোলনটা আপাত দৃষ্টিতে মনে হবে ছাত্র জনতার আন্দোলন, কিন্তু দীর্ঘ সময় ধরে আমার বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার, সরকারের বিরুদ্ধে অপপ্রচার, এবং আপনারা দেখেছেন যে ভালো কাজটাই করি না কেন সেটাকে প্রশ্নবিদ্ধ করা কিছু লোকজন লেগেই থাকতো। যেমন মেট্রো রেল, একজন বলে দিলেন টকশোতে, কারণ আমার সময় তো প্রেস ফ্রিডম ছিল, যে যা খুশি বলতে পারতো। বেসরকারি টেলিভিশন বাংলাদেশে একটাও ছিল না 96-এর আগে, আমারই দেওয়া 44টা টেলিভিশন, টক শো। কী দরকার ছিল 30,000 কোটি টাকা করে মেট্রো রেল করা? 3,000 কোটি টাকা খরচা করলে বাস কিনলেই তো হয়েছে। তো এই ছিল মানুষের মনোভাব। এটা এখন মনে হয়, তখন বুঝতে পারিনি যে এগুলি সবই ওই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের পরিচালনা এবং অংশ। এবং এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত তার যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়েই সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজে ক্ষমতায় বসতে পেরেছেন। কিন্তু তার ক্ষমতাটা যে সম্পূর্ণ অবৈধভাবে জঙ্গিদের দ্বারা এবং সংবিধান বিরোধী, তাতে তার কোনো লজ্জা শরম নেই, কারণ সে কোনো আইন নিয়ম মানে না। আজকে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মাথাপিছু আয় কমে গেছে, প্রবৃদ্ধি আমার যে রেখা আসা 6.7 থেকে আজকে কমে গেছে 3%, সেটাও টেনে টুনে নিয়ে আসছে, প্রকৃতপক্ষে 2-এ নেমে গেছে। আমার কথা হচ্ছে, ক্ষমতা যখন সে নিয়েছেই তাকে ওই প্রবৃদ্ধি আবার ওই 6.7 আমাদের ছিল 2025-এ 7%, ওই 7% প্রবৃদ্ধি তাকে তুলতে হবে। মাথাপিছু আয় যেটা আমরা $2,793 রেখে এসেছি, আমাদের লক্ষ্য ছিল 2025 সালের বাজেটে আরও আমরা বাড়াবো, তাকে বাড়াতে হবে। দেশের অর্থনীতি সে সম্পূর্ণভাবে ধ্বংস করে গরিবকে আরও গরিব করে দিয়েছে। আর এই এনজিওর দৌড়াতে মানুষের নাবিশ্বাস হচ্ছে, তার মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি ভেঙে চুরে আমাদের সবাইকে শেষ। সামরিক অফিসার, বেসামরিক অফিসার, পুলিশ, কেউ বাদ নাই, সকলকে অপমান করা। চিফ জাস্টিস থেকে নিয়ে শুরু করে প্রত্যেক জজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের চরমভাবে অপমান করা হচ্ছে, আর ইচ্ছামতো চাকরি থেকে সব বের করে দেওয়া হচ্ছে, আর ঘুষ নিয়ে নিয়ে চাকরিতে ঢুকানো হচ্ছে। কোনো পরীক্ষা টরীক্ষার বালাই নাই। একটা ইউনূসের টাকা কামাই করা, আরেকটা পদ বেরিয়ে গেছে, এই টাকা নিয়ে নিয়ে কাজ দেওয়া। আর ক্ষমতা এসে ব্যবসা, ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা প্রচুর কামাই করে ফেলেছে। এখন কথা হচ্ছে, বাবা এখন ক্ষান্ত দাও, দেশটাকে বাঁচাতে হবে। এই দুর্নীতিগ্রস্ত জঙ্গি, ফ্যাসিস্ট, খুনি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সরকারকে ঐক্যবদ্ধ হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, মানুষের জানমালের নিরাপত্তা এবং তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি। জাতিপিতা বাংলাদেশ দিয়ে গেছেন, বাবা মা ভাই আমি সব হারিয়েছি। 15 আগস্টে যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করে এটুকু বলবো, সব হারাবার বেদনা
বুকে নিয়েই, বুকে চেপে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যে স্বপ্ন বাবা দেখেছিলেন, আমি সেটাই করে গেছি এবং আমি সাফল্যের সাথে করেছিও। কিন্তু আজকে সব ধ্বংস হয়ে গেছে মাত্র এই 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে সব শেষ। আর অর্থ সম্পদ বানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয় পরিবার প্রয়োজন, তার উপদেষ্টা, আর তার এই এনসিপি পার্টি বানিয়েছে, কিংস পার্টি, তার সাথে যারা দোসর জামাত বিএনপি, তাদের অত্যাচার, খুন খারাপি, লুটপাটে আজকে দেশ একেবারে ধ্বংসের কিনারায়, ধ্বংসের কিনারায়। সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশটাকে রক্ষা করুন। আমি আছি সবার সাথে, আমার তো হারাবার কিছু নাই। সেই ঘর বাড়ি যা সব লুটপাট হয়ে গেছে, এমনকি সুধাসদন অজয় সাহেব তাও আগুনে পোড়ানো। 32 নম্বর একমাত্র স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও আগুন দিল, তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো, সেটুকুও কেড়ে নিল। মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস। থাকলো কি বাংলাদেশের মানুষের বিজয়ের ইতিহাস বিকৃত, পরাজিতদের পদলেহন করে যাচ্ছে। এই অপমানজনক অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। প্রবাসীরা অনেক সবসময় দুঃসময় বাংলাদেশের মানুষের পাশে আছেন, সবসময় পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা, আমরা তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের নিবন্ধন বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধ। যে দলটি 1949 সালে প্রতিষ্ঠার লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছে। স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাস 3 দিন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় ছিলেন। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। প্রবৃদ্ধির 9 ভাগে তিনি তুলেছিলেন, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশকে সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। আর যে বাংলাদেশ বিশ্বব্যাপী ছিল উন্নয়নের রোল মডেল, আজকে সেই বাংলাদেশ জঙ্গি সন্ত্রাসীদের দেশ। প্রতিদিন লাশ আর লাশ, আর জেলখানায় আওয়ামী লীগের অগণিত 1.5 লক্ষ নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছে। হাত করা দিয়ে তাদেরকে আদালতে আনা হয়, আদালতে আনলে আবার তাদের উপরে হামলা করা হয় জজ সাহেবের সামনে। আইনের শাসন নাই, বিচার নাই, বিচার বিভাগ শেষ। ধ্বংসের হাতে দেশকে রক্ষা করুন। সবাইকে আহ্বান জানিয়ে শেষ করছি। ধৈর্য ধরে বক্তৃতা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শোক শক্তিতে পরিণত করে দেশকে আবার ইনশাল্লাহ উন্নত করব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছে, সেই জন্য বাঁচিয়ে রেখেছেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। খোদা হাফেজ। মাননীয় নেত্রী